খলবলিগঞ্জ নামের একটা গ্রাম ছিল, যেখানে লক্ষণ নিজের পরিবারের সাথে থাকত। লক্ষণের বাবা নমনলাল একজন মজদুর ছিলেন। কখনো কারোর বাড়ি বানাতে ওনার সাহায্য করত, কখনো কোনো কয়লার খাদানে কাজ করতেন। তুমি সারা দিন বাড়িতে কি করো বাবা? তোমার বয়সের ছেলেরা দেশের সেবা করছে, নিজের মা বাবার সেবা করছে, যোগ্যতা অর্জন করছে, আর তুমি এখানে সারা দিন বাড়িতে বসে থাকো সব সময়। তুমি আবার আজে বাজে কথা বলছো তো বাবা। তোমাদের আমি মুখ উজ্জ্বল করবই, এমন মুখ উজ্জ্বল করবো যে সবাই হাঁ করে দেখতে থাকবে। সকাল থেকে উঠি বিছানা পর্যন্ত তো ঠিক করিস না, আমাদের নাম কি করে উজ্জ্বল করবি তুই? চান করে কাপড় ধুয়ে দিস, আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। লক্ষণ এই কথার পর রেগে নিজের বাঁশি নিয়ে ওখান থেকে চলে যায়। সব সময় মা বাবা আমাকেই বকতে থাকে। আরে মাঝে মাঝে তো এমন মনে হয় যে আমি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব। এই গ্রামে কেউ আমাকে বোঝার মতন বা আমার সাথে কথা বলার মতন কেউ নেই। এইটুকু বলে লক্ষণ বাঁশি বাজাতে শুরু করে। বাঁশির মধুর গীত পুরো জঙ্গল আর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। তার মধুর স্বর একজন বাঁশরি ওস্তাদ শুনে নেয়। এই ছেলেটার মধ্যে দেখছি বেশ প্রতিভা রয়েছে। আমি যদি একে আমার শিষ্য বানিয়ে নিই তাহলে আমি অনেক রোজগার করতে পারবো। এর সাথে কথা বলে দেখি না। বাঁশি বাদক লক্ষণের কাছে গিয়ে বলেন, আরে বাহ ভাই বাহ, তুমি তো খুব ভালো বাঁশি বাজাতে পারো। তা এমন বাঁশি বাজানো তুমি কোথায় শিখলে? এটা আমার দাদুর বাঁশি, উনি আমার জন্মদিনে আমাকে উপহার দিয়েছিলেন। আমি এটা দিয়ে তো আরো ভালো ভালো ধুন বাজাতে পারি। লক্ষণ অনেক ধরনের ধুন ওই বাঁশি দিয়ে বানায় আর নিজের গুণ ওস্তাদকে দেখায়। সত্যি তোমার মধ্যে বেশ প্রতিভা রয়েছে। তুমি কি আমার সাথে কাজ করবে? আমরা একসাথে অনেক গ্রামে আর শহরে গিয়ে কাজ করব, আলাদা আলাদা জায়গায় গিয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে পয়সা রোজগার করব। ওস্তাদের কথা শুনে লক্ষণ চিন্তায় ডুবে যায় আর ভাবতে শুরু করে, এই ওস্তাদের কথাটা আমি বরং রাজি হয়ে যাই। অন্তত পক্ষে দুবেলার খাবার তো আমি পেয়ে যাব, আর বাবার জন্য আর পরিশ্রমও করতে হবে না। হ্যাঁ, আগে আমি রাজি আছি। আমি আপনার সাথে আলাদা আলাদা জায়গায় গিয়ে নিজের প্রতিভা দেখাতে পছন্দই করব। পরের দিন থেকেই দুজনই ওস্তাদ আর লক্ষণ গ্রামে গ্রামে গিয়ে বাঁশি বাজাতে শুরু করে। লোকেরা নিজের মন অনুযায়ী পয়সা দিয়ে দিত, যা দিয়ে তাদের ভালোই রোজগার হতে শুরু করে। কিছুদিন কেটে গিয়েছিল। লক্ষণ এখন নিজের বাড়িতে টাকা দিতে শুরু করেছিল। এটা দেখে আমার খুব ভালো লাগছে বাবা, যে এখন তুমি কয়েকটা পয়সা বাড়িতেও দিচ্ছ দেখছি। এখন তো আমার মনে হচ্ছে আমার ছেলে সত্যি বড় আর বুদ্ধিমান হয়েছে। বাবা, আমি তো সবসময় তোমার পাশে থাকতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে সবসময় আজে বাজে খোঁটা দিতে। বাবা, কোনো বাবা নিজের ছেলেকে খোঁটা দেয় না, বরং উপদেশ দেয়। আর মা বাবার উপদেশ বাচ্চার আগামী দিনের ভবিষ্যৎকে আরো ভালো করে তোলে। তক্ষুনি ওখানে লক্ষণের মা চলে আসে। তোর বাবা একদম ঠিক বলছে লক্ষণ, তোকে নিজের বাবার বকার খারাপ পাওয়া উচিত নয়। এখন তুই নিজেকে দেখ, এটা তোর জন্যে বাবার বকার কারণেই হয়েছে যে আজ তুই বাড়িতে 4টে পয়সা তো দিচ্ছিস। তুমি চিন্তা করো না মা, এখন তো আমি সবে বাঁশি বাজানো শুরু করেছি। তোমরা দেখে নিও, একদিন আমার এই বাঁশির ধুন বিদেশেও শোনা যাবে। লক্ষণের কথা শুনে লক্ষণের মা আর বাবা খুব খুশি হয়। পরের দিন লক্ষণের ওস্তাদ লক্ষণকে বলেন, লক্ষণ, আমার তো মনে হয় যে এবার আমাদের আরো অন্যান্য গ্রামে যাওয়া উচিত, যাতে তোমার এই বাঁশির ধুন চারিদিকে বিখ্যাত হয়ে যায়। আমিও তো এটাই ভাবছিলাম ওস্তাদ। তাহলে ঠিক আছে, কালকে আমরা অন্য গ্রামে যাব। ওই গ্রামে বেশিরভাগ সবাই বেশ আনন্দে দিন কাটায়। ওখানে অনেক পয়সা রয়েছে। আমার পুরো বিশ্বাস যে তোমার বাঁশির আওয়াজের ধুনে ওখানকার লোক একেবারে পয়সা ছড়িয়ে দেবে। নিজের ওস্তাদের কথা শুনে লক্ষণ খুশির চোটে পাগল হয়ে যায়। অবশেষে সে সেটাই চাইতো, যে ও বেশিরভাগ টাকা রোজগার করতে পারে। পরের দিন লক্ষণ নিজের ওস্তাদের সাথে প্রতিবেশী গ্রাম ঝেলমপুর চলে যায়, যেটা ঝিলের কিনারাতেই ছিল। এই গ্রামটা খুব সুন্দর দেখছি ওস্তাদ। আমার গ্রামের পাশে এত ভালো গ্রাম রয়েছে আর আমি এর ব্যাপারে জানিই না। আরে এখনো পর্যন্ত তুমি কুয়োর ব্যাঙ ছিলে ভাই, এখন তুমি কুয়ো থেকে বেরিয়ে এসেছো, সেই জন্য তোমার এই জগৎ এখন অনেক ভালো লাগছে। আপনি একদম ঠিক কথা বলছেন ওস্তাদ। আসল সত্যি তো এটাই যে আমি আমার গ্রাম থেকে কখনো বাইরে বেরোইনি। তুমি চিন্তা করো না লক্ষণ, এবার আমি তোমার সাথে আছি তো,
এখন তুমি আমার সাথে জিলামপুর গ্রামে এসেছো। সেদিন আর বেশি দূরে নেই যখন তুমি আমার সাথে অন্য দেশে যাত্রাও করবে ভাই। এই সব কিছু আপনার জন্যই হচ্ছে ওস্তাদ, আর এটা আমার নয়, বরং তোমার বাঁশির কামাল। এখন তোমার বাঁশি বের করো আর বাজাতে শুরু করো, আর এই পুরো গ্রামবাসীদেরকে তোমার বাঁশির ধুনে মোহিত করে তোলো। নিজের ওস্তাদের কথা অনুযায়ী লক্ষণ বাঁশি বাজাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই লক্ষণ বাঁশি বাজাতে এতটাই মগ্ন হয়ে যায় যে সে বুঝতেই পারে না যে তার আশেপাশে পুরো গ্রাম একত্রিত হয়ে গেছিল। লক্ষণ নিজের চোখ খোলে, তখন সে দেখতে পায় যে তার ওস্তাদ ওখানে ছিলই না। একজন ব্যক্তি যে লক্ষণের দিকে খুব মন দিয়ে দেখছিল, লক্ষণ তার দিকে দেখে বলে, এখানে আমার পাশে আমার ওস্তাদ বসেছিলেন যে, উনি কোথায় গেলেন? লক্ষণের কথা শুনে ওই ব্যক্তি যেন মুগ্ধতা থেকে বাইরে চলে আসে। আমরা তো জানি না যেখানে কে বসেছিল, আমরা তো শুধু এটুকুই জানি যে আমরা আমাদের জমিতে কাজ করছিলাম, হঠাৎ করেই আমাদের কানে সুন্দর এক বাঁশির সুর ভেসে চলে এলো, আর তারপরে আমাদের পাগুলো হঠাৎ করে এখানে থেমে গেল, বুঝলে? আমি তোমাদের কথাটা ঠিক বুঝতে পারলাম না। এখানে আসার পরে আমার এমন মনে হলো যে আমি যেন খুব ঘুমিয়ে পড়ছি। আমি যে কখন ঘুমিয়ে পড়লাম আমি জানতেই পারলাম না। তুমি বললে বলে আমি জেগে উঠলাম ভাই। সেই ব্যক্তির কথা শুনে লক্ষণ চিন্তায় ডুবে যায়। লক্ষণ সমস্ত গ্রামবাসীদের জিজ্ঞাসা করে, তখন সবাই সেই ব্যক্তির মতোই উত্তর দেয়। অদ্ভুত ব্যাপার তো, আমি কি এত ভালো বাঁশি বাজাই যে আমার বাঁশির ধুন শুনে সবাই গ্রামের লোকেরা ঘুমিয়ে পড়ল? তক্ষুনি লক্ষণের কানে তার ওস্তাদের আওয়াজ চলে আসে। তুমি একদম ঠিক কথা বলেছো লক্ষণ, তুমি এতটাই ভালো বাঁশি বাজাও, বুঝলে? চলো এবার যাই এখান থেকে। কিন্তু ওস্তাদ, আপনি কোথায় গিয়েছিলেন? আর আপনি তো বলেছিলেন যে এখানকার লোকজন আমাকে অনেক পয়সা দেবে, কিন্তু এরা সবাই যে ঘুমিয়ে পড়ল। এই সব কথা আমি তোমাকে পরে বলবো, এখন এখান থেকে যাই, চলো। কিছু দূর গিয়ে ওস্তাদ কিছু টাকা লক্ষণের হাতে দিয়ে দেয়। এটা কি ওস্তাদ? এটা তোমার বাঁশি বাজানোর পয়সা গো, যেটা আমাকে শ্রীরামপুরের গ্রামের প্রধান মশাই দিয়েছেন। যখন তুমি বাঁশি বাজাচ্ছিলে তখন গ্রামের প্রধান আমাকে ডেকে পাঠায়। পরের দিন আমরা অন্য গ্রামে যাব। সেই দিনের পর ওস্তাদ লক্ষণকে অন্য গ্রামে নিয়ে যেত, আর লক্ষণের বাঁশির ধুন শুনে সমস্ত গ্রামবাসীরা ঘুমিয়ে পড়ত। আর কিছু দূর গিয়ে ওস্তাদ লক্ষণকে কিছু টাকা দিয়ে দিত। লক্ষণের পরিবারের লোকেরা খুব খুশি হয়ে গেছিল। লক্ষণ এখন রোজ রোজ টাকা রোজগার করে আনছিল। একদিন সকালের কথা, লক্ষণ যখন ঘুম থেকে ওঠে তক্ষুনি হঠাৎ করে একটা পুলিশের জিপ লক্ষণের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কে আপনি, আর এখানে কি করছেন? আরে এমন ভাবে কথা বলছো যেন তুমি কিছুই জানো না, তাই না? কোথায় তোমার ছেলে? তক্ষুনি ওখানে লক্ষণ চলে আসে। কি হলো বাবা? পুলিশ আমাদের বাড়িতে কি করছে? জানি না বাবা, তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছে। তুমি আবার কিছু উল্টো পাল্টা বা কোনো অন্যায় করনি তো? এসব কি কথা বলছো বাবা? তক্ষুনি পুলিশওয়ালা লক্ষণের কাছে এসে বলে, আচ্ছা, তাহলে তুমি তোমার বাবাকে এটাই বলেছো যে তুমি খুব ভালো সৎপথে কাজ করো? হ্যাঁ, সৎপথে কাজ করি তার মানে কি বলতে চাইছেন? আমি সৎপথে থেকেই কাজ করি। এই বেশি কথা বলো না তো, আমি সব কিছু জানি যে তুমি ঠিক কি করো। 10টা গ্রামে চুরি করার অপরাধে আমি তোমাকে গ্রেপ্তার করছি। পুলিশওয়ালার কথা শুনে নমন লালের পায়ের নিচে থেকে জমি সরে যায়। এ আপনি কি কথা বলছেন বাবু? একদম ঠিক কথাই বলছি আমি। আপনার ছেলে বাঁশি বাজায়, আর এই বাঁশির ধুন শুনে গ্রামের সবাই একেবারে ঘুমন্ত অবস্থায় চলে যায়, আর তার সুযোগ নিয়ে এই গ্রামের সবার সিন্দুক খুলে নিয়ে তাদের ধনসম্পদ সব আর রুপিয়া লুট করে নেয়, বুঝলে? আরে আমার উপর এটা অপবাদ দেওয়া হচ্ছে, আমি এমনটা কিছু করিনি। তুমি কি করেছো আর কি করনি এর উত্তর তোমাকে থানায় গিয়েই দিতে হবে। আমার কথা বিশ্বাস করুন, আমি চোর নই। আমি চাইলেও তোমাকে বিশ্বাস করতে পারবো না লক্ষণ, কারণ তোমার বিরুদ্ধে একজন বা দুজন নয়, বরং 10 জন গ্রামের লোক প্রমাণ দিয়েছে। পুলিশওয়ালা লক্ষণকে গ্রেফতার করে জেলের লকআপে পুরে দেয়। তক্ষুনি লক্ষণ হঠাৎ করে কিছু একটা মনে করে। তার মনে পড়ে যে আজ সকালেই তার ওস্তাদ ওকে ডাকতে আসেনি। লক্ষণ খুব গভীর চিন্তায় ডুবে যায়। তার মনে পড়ে যায় যে কিভাবে যখন গ্রামবাসীরা ঘুমিয়ে পড়ে
তখন ওস্তাদ কিছু সময়ের জন্য গায়েব হয়ে যেতেন আর লক্ষণকে সঙ্গে সঙ্গে যেতে বলতেন। লক্ষণ কাঁদতে কাঁদতে পুলিশওয়ালাকে বলে, আমি বুঝতে পেরে গেছি ইন্সপেক্টর বাবু, যদি আপনার কথাটা ঠিক হয় তাহলে চুরিটা আমি নয়, বরং আমার ওস্তাদ করেছে। কে ওস্তাদ? কিরকম ওস্তাদ? গ্রামের লোকেরা তো কোনো ওস্তাদের কথা বলেননি। আমার কথা বিশ্বাস করুন, আমি তো আজ পর্যন্ত এই গ্রাম থেকে বাইরে বেরোইনি কখনো। আমার ওস্তাদই আমাকে অন্য গ্রামে নিয়ে যেত, আর আমি যখনই বাঁশি বাজাতাম তখন লোকজন ঘুমিয়ে পড়তো, তখন ওস্তাদ উধাও হয়ে যেত। যাই হোক না কেন, মনে হচ্ছে এই চুরিগুলো উনিই করেছেন। পুলিশওয়ালা লক্ষণের দিকে খুব মন দিয়ে দেখতে শুরু করেন। লক্ষণের চোখের জল বলছিল যে লক্ষণ যাই বলছে সে সব কিছু সত্যি। তোমার উপর আমার মায়া দয়া আছে ভাই, তোমার চোখের জলই বলছে, কিন্তু তুমি এটা কেন বোঝো না যে সমস্ত সাক্ষী যে তোমার বিরুদ্ধে রয়েছে, আর তোমার ওস্তাদের কোনো পাত্তা পর্যন্ত নেই যে। পুলিশওয়ালার কথা শুনে লক্ষণ উদাস হয়ে যায়। 2 দিনের পর ওই পুলিশ স্টেশনে একজন বড় অফিসার আসেন। হঠাৎ করে তার চোখ পড়ে লক্ষণের দিকে। ওই বড় অফিসার পুলিশওয়ালাকে বলে, এ তো সেই বাঁশিওয়ালাই, তাই না, যে 10টা গ্রামে চুরি করেছে? আগে স্যার, এ সেই বাঁশিওয়ালা। পুলিশের বড় অফিসার লক্ষণের দিকে তাকিয়ে বলে, তোমার বাঁশির ধুন আমাকে শোনাও তো দেখি। সেই পুলিশ অফিসারের কথা শুনে লক্ষণ বাঁশি বাজাতে শুরু করে। কিছুক্ষণ পর সেই পুলিশ অফিসার লক্ষণের বাঁশিতে মনমুগ্ধ হয়ে যান। তুমি সত্যি খুব ভালো আর খুবই সুন্দর বাঁশি বাজাও দেখছি, তাহলে তুমি এমনটা কেন করেছো? লক্ষণ কাঁদতে কাঁদতে আবার বলতে শুরু করে যে সে এরকম কিছুই করেনি। লক্ষণ, তোমার কথার উপর আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু সমস্ত প্রমাণ যে তোমার বিরুদ্ধে রয়েছে ভাই, তাও তোমার কাছে একটা পথ আছে। কোন পথ? আমি মুম্বাইয়ের কয়েকজন ডিরেক্টরকে জানি, বুঝলে ভাই, যারা বিদেশে মিউজিক্যাল লাইভ কনসার্ট করতে থাকে। আমি তোমাকে ওখানে কাজ দিতে পারি, বুঝেছো, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি তার থেকে যে ধনসম্পদ পাবে সেই সমস্ত ধনসম্পদ ওই গ্রামবাসীদেরকে তুমি বিলিয়ে দেবে যাদের পয়সা আর গয়না চুরি গেছে। পুলিশ অফিসারের কথা শুনে লক্ষণ খুব গভীর চিন্তায় ডুবে যায়। ঠিক আছে, এতে যদি আমি নির্দোষ প্রমাণ হতে পারি আর আমার বাঁশির ধুনে যদি গ্রামের লোকেরা সাহায্য পেয়ে যায়, তাহলে আমি রাজি আছি। সেই পুলিশ অফিসার লক্ষণকে বড় বড় প্রডিউসারের সাথে দেখা করায়। কিছু সময় পরেই লক্ষণ বড় বড় লাইভ কনসার্টে বাঁশি বাজাতে শুরু করে। লক্ষণের ওপর পয়সার বৃষ্টি শুরু হয়ে যায়। লক্ষণ যেই টাকাই রোজগার করত, লক্ষণ সমস্ত টাকা সেই গ্রামবাসীদেরকে দিয়ে দিত। কিছু সময়ের পরেই লক্ষণ দেখতে দেখতেই অনেক বেশি ধনী হয়ে ওঠে। এখন লক্ষণ এত সম্পত্তির মালিক হয়ে গেছিল যে তার মতো 10টা গ্রাম কিনতে পারত। একদিন লক্ষণ পুলিশ স্টেশনে আসে। তুমি সত্যি চোর নও লক্ষণ, এখন আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি চুরি করোনি। পুলিশওয়ালা এইটুকু বলেই ছিল, তক্ষুনি একজন বয়স্ক ব্যক্তি ল্যাংড়াতে ল্যাংড়াতে ওখানে চলে আসে। ওই বয়স্ক লোক লক্ষণকে চিনত। আরে তুমি তো ওস্তাদ, আমার ওস্তাদ, যে আমাকে এই বাঁশি বাজানো এইভাবে শিখিয়েছিল। তুমি ঠিকই চিনেছ লক্ষণ, আমি তোমার ওস্তাদ। কিন্তু সত্যি তো এটাই যে আমি ওস্তাদ নামে একেবারে কলঙ্ক, কারণ আমি তোমার বাঁশির ধুনের সুযোগ নিয়ে গ্রামে চুরি করেছিলাম। কিন্তু তুমি এমনটা কেন করেছিলে? আমি লোভে পড়ে বলছিলাম। তাহলে এখন তুমি এখানে কি করতে এসেছো ওস্তাদ? আমি নিজেকে আইনের কাছে সমর্পণ করতে এসেছি। তার কোনো দরকার নেই, আমি গ্রামে সবার পয়সা ফেরত দিয়ে দিয়েছি। কিন্তু তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে? পুলিশ তোমাকে যে অনেক জায়গাতেই খুঁজেছিল। এই সব কিছু আমি নিজের স্ত্রী আর বাচ্চার জন্য করেছিলাম, কিন্তু ভাগ্যের তো অন্য কিছু লেখা ছিল। আমার এই আচরণের জন্যেই যে আজকে আমার পরিবার আমার থেকে দূরে চলে গেছে, আর কেউ আমার সাথে কথা পর্যন্ত বলে না। তোমার সাথে একদম ঠিকই হয়েছে। তুমি কারোর প্রতিভার কিছু সময় পর্যন্ত সুযোগ তো নিতেই পারো, কিন্তু তাকে বা তার প্রতিভার কিনতে পারবে না। এবার তুমি এখান থেকে আসতে পারো। তোমার সাজা এটাই যে তুমি এইভাবেই ঘুরে বেড়াও পথিকের মতন। ওস্তাদ ওখান থেকে চলে যান, আর লক্ষণ দেখতে দেখতেই দেশ বিদেশে প্রসিদ্ধ হয়ে যায়।